সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। সুপারির গাছ থেকে পেড়ে গাছ তাকিয়া ফাড়িয়া নিয়ে বাজারও বিক্রি করা যায় না, সিন্ডিকেটরে টাকা দেওয়া লাগে। নিজের বাড়ির সামনে তাকি বালি উঠে বেচা যায় না, সিন্ডিকেটরে টাকা দেওয়া লাগে। কয়লার লাখ লাখ টাকা সিন্ডিকেট, এটার নাম কি উন্নয়ন? এখন বৃষ্টি আসবে কিনা না এটা আমরা বলতে পারি, কিন্তু 1 ঘন্টা পরে এটা বলতে পারবো না যে এখানে কংগ্রেসের হয়ে যিনি কথা বলছেন তিনি বিজেপি হবেন কি না হবেন না। নিশ্চয়ই বিজেপিতে সমতা আছে, নিশ্চয়ই বিজেপিতে উন্নয়ন আছে, নিশ্চয়ই বিজেপিতে কোনো ভালো কাজ করছে, তার জন্য সবাই ভিড়ছেন, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই ভিড়ছেন, সব কংগ্রেসই। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন এইটা যে আমার মুসলমান সম্প্রদায়ের ভোট লাগে না। উনি কি উনার নামের সঙ্গে ঋজু দাস রেখেছেন নাকি? নাকি যদি মুসলমান ভোট লাগে না, উনি কোন ধর্মের লোক? শুভ সন্ধ্যা। নিলামবাজার পূর্বাঞ্চল প্রতিদিনের ব্যবস্থাপনায় 2024 লোকসভা জনমত কার, দিল্লি কার। তো এই প্রোগ্রামে সর্বপ্রথম আমি আপনাদেরকে পরিচিতি করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা, আমাদের সম্মুখে আছেন এজিপি এবং বিজেপির প্রতিনিধিরা, এবং আমাদের বাম পাশে আছেন AUDF এর প্রতিনিধিরা। তো এই যে লোকসভা নির্বাচন হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইলেকশন মোবিলাইজেশন, যেটাতে 97 করোড় ভোটাররা ওদের ভোটাধিকার প্রয়োগ করবে, এবং 1.5 করোড়েরও বেশি ইলেকশন অফিসিয়ালস এবং 10.5 লক্ষেরও ইলেকশন পুলিং স্টেশন আছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটা জোরদার হাততালি দিয়ে, কারণ আমাদের ভারতবর্ষ এত বড় একটা মাইলস্টোন অ্যাচিভ করছে, এটার জন্য একটা জোরদার হাততালি দিন সবাই। প্রোগ্রাম শুরুর আগে আপনাদেরকে বলে দিচ্ছি, সর্বপ্রথম 3 দলের এক একজন প্রতিনিধিকে 2 মিনিট করে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দেওয়া হবে। দয়া করে আপনারা 2 মিনিট থেকে অধিক সময় নেবেন না, কারণ তারপর আপনাদের পালা আবার ক্রমান্বয়ে আপনাদের পালা আবার আসবে। তো আমি সর্বপ্রথম আমাদের ডান পাশে কংগ্রেসের যারা প্রতিনিধি আছেন ওদেরকে বলছি, এই লোকসভা নির্বাচন আপনাদের প্রতিনিধির কি এজেন্ডা বা আপনারা কি করতে চান, কি পার্সপেক্টিভ নিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা সম্পর্কে বলার জন্য। ধন্যবাদ পূর্বাঞ্চলের প্রতিদিনের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিগণ, উপস্থিত AUDF এর প্রতিনিধিবৃন্দ, উপস্থিত যুবক ভাইরা, মুরব্বিয়ানগণ, আপনাদের প্রতি থাকলো আমার সালাম, আদাব, নমস্কার। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের দল ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই চালিয়ে যাচ্ছে, কারণ বর্তমানে ভারতবর্ষে যে অসহিষ্ণুতা আরম্ভ হয়েছে, সাম্প্রদায়িকতা, হিংসা, হানাহানি, অন্যায়, অত্যাচার, সেটার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে মহাজোট। আমি একটা জিনিস জনসাধারণের সম্মুখে তুলে ধরতে চাই, যে দেখেন আমাদের এখানে যে বিজেপি দল ভোট চাচ্ছে এবং ওরা বলছে যে উন্নয়নের স্বার্থে আমাদেরকে ভোট দিন। আমি একটা কথা আজকের এই পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে জনতার সামনে বলতে চাচ্ছি, যে যে ব্যক্তি গত 5 বছরের মধ্যে 70% পার্লামেন্টে অ্যাবসেন্ট, এবং উনি এমপি থাকা সত্ত্বে বরাক থেকে 2টা সমষ্টি কর্তন করে বরাকের যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেল, উনি একটা কথাই বললেন না, উনি আবার উন্নয়নের স্বার্থে ভোট চাচ্ছেন। আরেকটা কথা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমাদের যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে যুগের অন্যতম মুখ্যমন্ত্রী বলে ঘোষণা করেছেন সিরাজউদ্দিন আজমল সাহেব, বদরউদ্দিন আজমল সাহেবের ভাই, এবং ওনাদের কি দলের একজন উপদেষ্টা নাকি ওনার দলের ভালো একটা পোর্টফোলিও আছেন, ওনার ঠিক পদটা আমি জানি না, করিমউদ্দিন বড়ভুইয়া সাহেব, উনি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি উনি শিলচরের পরিমল শুক্লবৈদ্য বিজেপি প্রার্থী, ওনার হয়ে প্রচার চালাচ্ছেন, এবং আমরা এটা বুঝতেই পারছি যে ওনারা AUDF এবং বিজেপি ওনারা আপন ভাইয়ের মতো কাজ চালিয়ে যাচ্ছেন, আর এখানে এসে আমাদেরকে ভোট বিভাজন করে AUDF এর পক্ষে ভোট নিতে চাইছেন।
তাই জনতার সামনে আমি তুলে ধরলাম, জনতা বিচার করবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এখন আমি অনুরোধ করব এজিপি এবং বিজেপির প্রতিনিধিদেরকে। ধন্যবাদ। পূর্বাঞ্চল প্রতিদিন উপস্থিত দক্ষিণ করিমগঞ্জের আপামার জনসাধারণ, উপস্থিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিবৃন্দ, এআইডিএফ এর প্রতিনিধিবৃন্দ এবং মিত্রজোটের বিজেপির প্রতিনিধিবৃন্দ, আজকে একটা সুবর্ণ সুযোগ করিমগঞ্জের মানুষের জন্য, হাইলাকান্দির মানুষের জন্য, যে উন্নয়নের স্বার্থে করিমগঞ্জের মানুষ একত্রিত হয়েছে এবং আগামী 26 তারিখ তারা উন্নয়নের স্বার্থে শ্রী কৃপানাথ মালা মহাশয়কে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দক্ষিণ করিমগঞ্জ সব সমষ্টির মানুষ, 2 জেলার মানুষ একত্রিত হয়ে ভোটদান করবে এবং লক্ষাধিক ভোটে বিজয় সাব্যস্ত করবেন শ্রী কৃপানাথ মালা মহাশয়। কারণ বিজেপি গভর্নমেন্ট আসার পর যেভাবে উন্নয়নের জোয়ার হয়েছে, বসেছে করিমগঞ্জ জেলায়, বরাক উপত্যকায়, ত্রিপুরায়, সেটা নজিরবিহীন। কংগ্রেস গভর্নমেন্ট থাকা অবস্থায় তা হয়নি কোনোদিন। আজকে আমরা যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি সেটার আগে 44 নম্বর জাতীয় সড়ক ছিল, বর্তমানে 8 নম্বর জাতীয় সড়ক হয়েছে। কংগ্রেস গভর্নমেন্ট ছিল, দুটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কংগ্রেসের ছিল। আমরা আন্দোলন করেছিলাম, সেই কংগ্রেস গভর্নমেন্টের 17টি লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই রাস্তায় করিমগঞ্জ নিলামবাজার, করিমগঞ্জ শিখাছাড়, পুরো রাস্তায় মা বোনেদের বাচ্চা প্রসব হয়েছে রাস্তায়, সেই কথা আপনাদের জানা আছে। সেই রাস্তা আজকে নিলামবাজার থেকে করিমগঞ্জ যেতে 45 মিনিট থেকে 50 মিনিট, অনেক সময় 1 ঘন্টাও লেগে যেত। আজ অনায়াসে 11 মিনিটে আমরা করিমগঞ্জ পৌঁছতে পারি নিলামবাজার থেকে। বিরোধী দলের কাছ থেকে এইসব উত্তর আমরা নেওয়ার চেষ্টা করবো। আমি এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইউডিএফ এর প্রতিনিধিকে 2 মিনিট, অত সংক্ষেপে 2 মিনিট বলার জন্য অনুরোধ করছি। আমরা প্রতিটি প্রশ্ন খণ্ডন করবেন এবং প্রতিটি প্রশ্ন খণ্ডন করার সুযোগ পূর্বাঞ্চল প্রতিদিন আপনাদেরকে দেবে। ধন্যবাদ। আজকের এই পূর্বাঞ্চল প্রতিদিনের আয়োজিত এই অনুষ্ঠানে আমরা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বাধীন ইউডিএফ এর পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। বর্তমান নির্বাচন একটা বিশেষ প্রেক্ষাপট নিয়ে হবে। এবারকার নির্বাচনে আমাদের দলের প্রার্থী বিশিষ্ট সমাজকর্মী, যিনি মানুষের সুখে দুঃখে বিগত 20 বছর থেকে মানুষের পাশে আছেন, সেই শাহাবুল ইসলাম চৌধুরীকে আমরা মানুষের সম্মুখে রেখেছি। আমরা সেই ব্যক্তিকে করিমগঞ্জ এবং হাইলাকান্দি মানুষের সম্মুখে উপস্থাপন করছি, যে ব্যক্তি যেদিন বিজেপির সাম্প্রদায়িকতার গ্রাসে কবলে পড়ে কোঠামণি সলোমনার মানুষ গৃহহারা হয়েছিল, যেদিন করিমগঞ্জে সংখ্যালঘু মানুষের উপরে নির্যাতন করা হয়েছিল, যে ব্যক্তি প্রথম এগিয়ে এসেছিল, কোঠামণি সলোমনার মানুষকে গৃহদান করেছিল, আমরা সেই ব্যক্তিকে এবার জনগণের সম্মুখে রেখে আমরা বলছি যে অন্তত পক্ষে তার সমাজ সেবার, তার মানুষকে সাহায্য সহযোগিতার যে মন মানসিকতা, সেই মন মানসিকতাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। পক্ষান্তরে আমার কংগ্রেসের প্রার্থী, আমাদের শ্রদ্ধেয় সহযোগী, আমাদের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব আছেন। ব্যক্তিগতভাবে ওনাকে কোনো আক্রমণ করব না, সেই সম্মান আমরা ওনাকে দেই। কিন্তু রাজনৈতিক ময়দানে ইউএমএফ থেকে শুরু করে ইউডিএফ, সমাজবাদী শেষ করে শেষ পর্যন্ত কংগ্রেস, যার আজীবন কংগ্রেসের বিরোধিতা ছিল, যার সমস্ত কর্ম ছিল কংগ্রেস বিরোধী, আজ কংগ্রেসের এত দুর্দশা হয়েছে যে অন্যের কাছ থেকে ধার করে এনে প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচন খেলতে হচ্ছে। অবশ্যই ধন্যবাদ। দ্বিতীয়, আমি একটা কথা, আমি আমার রিজু ভাইয়ের একটা কথা বলছি, আমি মাইক্রোফোন দিয়ে দেব। আমি আপনার প্রশ্ন খণ্ডন করা দিচ্ছি। এই মুহূর্তে কংগ্রেসের তরফ থেকে প্রথমে কিন্তু অভিযোগ করা হয়েছিল সিরাজউদ্দিন আজমল মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা কথা বলেছিলেন, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই কংগ্রেস তো সেই কংগ্রেস যে দক্ষিণ করিমগঞ্জে দাঁড়িয়ে আছি
গত নির্বাচনে আমরা যাকে ভোট দিয়েছিলাম দক্ষিণ করিমগঞ্জের মাননীয় বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস থেকে নির্বাচিত, আজ কোথায়? বিজেপিতে। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত কংগ্রেস থেকে নির্বাচিত, আজ কোথায়? বিজেপিতে। গৌতম রায় কংগ্রেস থেকে নির্বাচিত, আজ কোথায়? বিজেপিতে। রাহুল রায় বিজেপিতে, হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে, আপনার জয়ন্ত মল্লব বড়ুয়া বিজেপিতে, পীযূষ হাজারিকা বিজেপিতে। কংগ্রেসের যত মানুষ যেখান থেকে নির্বাচিত করেছিলেন সবই তো বিজেপি। যার গড়ের ডাকাত সে আবার তেলাপোকা দিয়ে কি করবে? গড়েই তো ডাকাত বসে আছে। আপনার উত্তর আমরা পেয়েছি। আমি এই মুহূর্তে বলছি ধন্যবাদ আপনাকে। ইউডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের কংগ্রেসের পক্ষ থেকে যারা নির্বাচিত হওয়ার পর সবাই বিজেপিতে চলে যান, তাহলে এটার কি গ্যারান্টি আছে এই লোকসভা সমষ্টিতে যিনি আপনাদের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর বিজেপিতে যাবেন না বলে কি গ্যারান্টি আছে? আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, আপনারা প্রত্যেকেই জানেন। উনি আলিগড় ইউনিভার্সিটি থেকে LLM ডিগ্রি অর্জন করেছেন, গোল্ড মেডেলিস্ট হয়েছেন। তারপরে উনি শিলচর একেচন্দ্র আইন কলেজের অধ্যাপকও ছিলেন এবং গুয়াহাটি আইন কলেজেরও উনি লেকচারার ছিলেন এবং উনি নাইজেরিয়া এবং ব্রিটেনেরও কোনো এক জায়গায় উনি কয়েকটা বিদেশে কয়েকটা কলেজে উনি পার্ট টাইম লেকচারারও ছিলেন এবং উনি একজন প্রতিবাদী কণ্ঠ। এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে আমরা যদি একজন ব্যক্তি বলি, হাফিজ রশিদ সাহেবকে যদি একজন ব্যক্তি বলিতে আমাদের নিশ্চয় ভুল হতে পারে। উনি একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান বিগত 40 বছর থেকেই নিপীড়িত নির্যাতিত মানুষের, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে উনি প্রতিবাদ করে আসছেন। যেই সময় আমাদের NRC হোক, কা হোক, ডিবুটার হোক, প্রত্যেক সমস্যায় উনি জনগণের পাশে ছিলেন এবং বর্তমানে ভারতবর্ষে যে অবস্থা হয়েছে, যে অন্যায় চলছে, যে অত্যাচার চলছে, যে নির্যাতন চলছে, আপনারা দেখেন এমন অবস্থা হয়েছে ভারতবর্ষে যে 24 জন সিকিউরিটির মধ্যে একজন আতিক আহমেদ, যিনি 4বার বিধায়ক হয়েছিলেন, একবার MP হয়েছিলেন। যখন তিনি MP হয়েছিলেন তো ওনার পদে, ওনার সেই আসনে ওনার ভাই দাঁড়িয়েছিল, সেখানেও MLA হয়েছিল। ওই ব্যক্তি 24 জন সিকিউরিটির ভিতরে মধ্যে থেকে একজনে গুলি করে সেখানে ওনাকে হত্যা করা হলো। আজকে বর্তমানে ভারতবর্ষের আইন শৃঙ্খলা কোথায় গিয়েছে? সেই অবস্থায় সেই সময়ে এই প্রতিবাদী কণ্ঠ হাফিজ রশিদ আহমদ চৌধুরীর মতো ব্যক্তি আমাদের সমাজে চাই এবং আমরা জনগণ ওনাকে অনেক রিকোয়েস্ট করে এবং ওনাকে এই সময়ের তাগিদে ওনাকে আনা হয়েছে এবং আমাদের বিশ্বাস উনি আমাদের এইখানের যে বিধায়ক, ওই বিধায়ক বা কমলাক্ষ দেবপুরকাস্ত, আমি তো বলবো এটা কংগ্রেস দলের ব্যর্থতা নয়, ওদের ব্যর্থতা। ধন্যবাদ। আপনার প্রশ্নটা ছিল যে আপনাদের প্রতিনিধি যিনি নির্বাচনে জেতার পর কংগ্রেসে থাকবেন সেটার কোনো গ্যারান্টি আছে? আপনি একটু ডাইভার্ট হয়ে গেছেন। ধন্যবাদ। এখন এই বিজেপি বা AJPর পক্ষ থেকে এই মুহূর্তে আমি AJPর প্রতিনিধি রয়েছেন, যারা AJP-বিজেপির জোট রয়েছেন, রিজু ভাই রয়েছেন। আমি ওনার কাছ থেকে একটা একদম সংক্ষেপে প্রশ্ন জানার চেষ্টা করব। এক সময় সিদ্দিক আহমেদ দক্ষিণ করিমগঞ্জে ছিলেন এবং একজন কংগ্রেসী ছিলেন এবং উনিও কংগ্রেসের পক্ষে ছিলেন। এক সময় উনি বিজেপিতে গেছেন। আজকের দিনে সিদ্দিক আহমেদও কিন্তু AJPতে যাওয়ার কথা বলছেন এবং সিদ্দিক আহমেদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করে যাচ্ছেন AJP। কিন্তু সিদ্দিক আহমেদ এই মুহূর্তে বিজেপির হয়ে কাজ করছেন, AJP-বিজেপি জোটের প্রার্থীর হয়ে কাজ করছেন। কি বলবেন এই মুহূর্তে? কথা হলো, বিধায়ক সাহেবকে নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। আসামে এবং পুরো দেশে যেভাবে আমার AIUDF-এর কামরান ভাই, আমার বন্ধুবর কামরান বলেছেন যে কংগ্রেসের অনেক নেতা ইতিমধ্যে গিয়েছেন এবং আগে গিয়েছেন অনেকেই। কিসের জন্য সবাই বিজেপিতে ঝুঁকছেন? নিশ্চয়ই বিজেপিতে সমতা আছে, নিশ্চয়ই বিজেপিতে উন্নয়ন আছে, নিশ্চয়ই বিজেপিতে কোনো ভালো কাজ করছে, তার জন্য সবাই ভিড়ছেন। সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই ভিড়ছেন, সব কংগ্রেসই। আর এর দায় এড়াতে পারবে না UDF এবং কংগ্রেস। কারণ গত নির্বাচনে দুটো পার্টি
এক একজনকে ফসল হিসাবে তুলে দিয়েছিল। এবং তারা, আমি ধন্যবাদ জানাই যারা পরবর্তীতে বিজেপিতে গেছে, এজিপিতে যারা গেছে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এই দুটা দলের ফসল হিসাবে যাদেরকে নির্বাচিত করে মানুষ দিয়েছিলেন তারা বুঝতে পেরেছে যে আমরা যেখান থেকে নির্বাচিত হয়েছি সেই দলগুলোর অস্তিত্ব এবং সেই দলগুলোর আইডিওলজি ঠিক নয়। বিজেপি উন্নয়নের স্বার্থে কাজ করছে, তার সাথে থাকা প্রয়োজন। সেজন্য সিদ্দিক সাহেবও ইতিমধ্যে বিজেপির হয়ে কাজ করছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। কারণ উনি দক্ষিণ করিমগঞ্জের মানুষের জন্য উনি দেখছেন যে বিজেপি একমাত্র কাজ করতে পারবে, তার জন্য কৃপানাথ মালাকে উনি সমর্থন দিয়েছেন। ধন্যবাদ। তো আমি এই AUDF এর পক্ষ থেকে একটা জিনিস জানতে চাই, যেহেতু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের দলের আইডিওলজিটা ঠিক নয়, সুতরাং আপনাদের দল থেকে মানুষ রিজাইন করে অন্য দলে, বিজেপি বলুন বা অন্য দলে যোগদান করছে, সেটা সম্পর্কে আপনি কি বলতে চান? দেখুন, আমি একটা কথা ক্লিয়ার না, আমার বন্ধু রিজু আহমেদ উনি এজিপি দলের না বিজেপি দলের, উনি তো বিজেপি বলছেন। আরে বন্ধু, এতই যখন শোক গেরুয়া ভূষণ পরে নাও, কি অসুবিধা আছে? হাতির উপরে উঠে আপনি বিজেপির কথা বলছেন, জানি না আপনাদের কি হয়েছে। মার থেকে মাসির দরদ বেশি, এই কথাটাই তো দেখা যায়। বিজেপির কি কেউ নেই এখানে? যাও, এখানে আমাদের এখান থেকে কেউ যায়নি, এটা কংগ্রেসের পরম্পরা। কংগ্রেস হচ্ছে বিজেপির ট্রেনিং সেন্টার। প্রথম কংগ্রেস করে ট্রেনিং নেওয়া হয়, তারপরে এরা বিজেপিতে চলে যায়। আমার কবির আহমদ সাহেব গ্যারান্টি দিতে পারেননি, যেমন গ্যারান্টি মোদী সরকারের 15 লক্ষ টাকার গ্যারান্টি, আর কংগ্রেসের মানুষ কাল সকালে বিজেপি হবে না এমনও গ্যারান্টি দেওয়া যায় না। আজ রাত্রে যে কংগ্রেস, কাল সকালে সে বিজেপি হয়ে যেতে পারে। এখন বৃষ্টি আসবে কিনা না এটা আমরা বলতে পারি, কিন্তু 1 ঘন্টা পরে এটা বলতে পারবো না যে এখানে কংগ্রেসের হয়ে যিনি কথা বলছেন তিনি বিজেপি হবেন কি না হবেন না। এই হচ্ছে আজকের দিনে কংগ্রেস আর বিজেপি। দ্বিতীয় কথা হচ্ছে, আমার বন্ধুবর বলেছেন উন্নয়ন, যে 44 নম্বর জাতীয় সড়কের নাম বদলে 6 নম্বর করেছেন, এটা কি উন্নয়ন বন্ধু? কাল যদি নিলামবাজারের নাম বদলে লন্ডন করে দেয়, তাহলে নিলামবাজার লন্ডন হয়ে যাবে। আপনারা রাস্তা বানাননি, রিপেয়ারিং করেছেন, সেই কংগ্রেস আমলের রাস্তায় আপনারাই রিপেয়ারিং করছেন। অর্থাৎ আপনারাই কংগ্রেস, আপনারাই বিজেপি। আপনারা তো সাতঘাট করে এক জায়গায় আছেন। আমরা বিজেপির উন্নয়ন বলতে কিসের উন্নয়ন? ওয়াটার স্ক্যাম ঘোটালা, সারদা ঘোটালা, নারদা ঘোটালা, এগুলো শুভেন্দু অধিকারী ঘোটালা, তাপস রায় ঘোটালা, যত ঘোটালাবাজ আছেন, যত কেলেঙ্কারি করা মানুষ আছে, আজকের দিনে বিজেপির ওয়াশিং মেশিনে এখানে আছেন। আপনি দক্ষিণের কথা বলুন আর উত্তরের দাদার কথাই বলুন, সিএম ভিজিলেন্স আসলেই ওনারা চলে যান বিজেপিতে। এই হচ্ছে বিজেপির নৈতিকতা, এই হচ্ছে বিজেপির ভ্রষ্টাচারী। এই দল আবার নৈতিকতার কথা বলে। বিজেপি, আমার বন্ধুবর, আপনি যখন বিজেপির হয়ে উত্তর দিচ্ছেন, আমার জানতে ইচ্ছে করছে, আজ থেকে 1 সপ্তাহ আগে বর্তমান বিজেপি সরকারের শাসন ক্ষমতায় করিমগঞ্জ সিভিল হাসপাতাল মর্গে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালিকাকে দর্শন করা হয়েছে, মৃতকে দর্শন করা হয়েছে। আপনার সরকার, এই সরকার, আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আপনাদের সরকারে মৃত মহিলার পর্যন্ত নিরাপত্তা নেই। আমি এই মুহূর্তে রিজু ভাইকে এই বিষয়ে কি বলবেন, যেহেতু তার আগে আপনাকে আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই। আপনি প্রসঙ্গক্রমে কংগ্রেসের প্রশংসা করেছেন এবং আপনি বলেছেন আপনার দল থেকে কেউ যায়নি, কিন্তু আপনার দলের প্রাক্তন সাংসদ কিন্তু এই মুহূর্তে তৃণমূলে গেছেন। রিজু ভাই কি বলবেন? বন্ধুবর কামরান যেভাবে বলেছেন যে বিজেপির হয়ে কথা বলছিস, আমরা একটা কিন্তু, আমি দক্ষিণ করিমগঞ্জ এজিপির সভাপতি, আমরা বন্ধুত্বকে অস্বীকার করি না কোনো সময়। আমাদের সঙ্গে বিজেপির মিত্রতা রয়েছে, সেটা অস্বীকার করি না। আপনাদের মতো অত কৃপণ মানুষ আমরা নয় যে আপনারা কংগ্রেসের সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল, আপনারা নির্বাচিত করলেন প্রতিনিধি, তারপর এই প্রতিনিধি চলে গেলেন, আপনারা এখন দায়ভার কংগ্রেসকে দিচ্ছেন, সেটা আপনারা অস্বীকার করতে পারেন না। আমরা বিজেপিকে সমর্থন দিচ্ছি, আমরা দিয়ে যাব, কিন্তু আমরা বন্ধুত্বের সম্পর্ক হিসাবে বিজেপির যদি উপরে কোনো দাগ আসে আমরা চেষ্টা করব সেটা মুছনের, এবং বিজেপিও আমাদের উপরে যদি কোনো দাগ আসে সেটা মুছনের চেষ্টা করব। আমার বন্ধুরা আরো একটি কথা বলেছেন যে এই রাস্তার উন্নয়নের কথা, নাম বদলে, সেটা আমি বলিনি। আমি বলেছি নাম বদলে এখন হয়েছে এই অত নম্বর জাতীয় সড়ক। সেটার অবস্থা কিন্তু আগে অবস্থা খারাপ ছিল কংগ্রেসের সময়।
আপনারা তো সাংসদ নির্বাচিত করেছেন, বিভিন্ন সময় আপনারা দিল্লিতে যাওয়ার পর বিভিন্ন মানে ভোট দিয়েছেন আপনারা কংগ্রেসের পক্ষে, আপনারা তো বিজেপিকে ভোট দেননি। বিজেপি তো তখন শাসন আমলে ছিল না, খুব কম সময় ছিল, দীর্ঘ সময় ছিল কংগ্রেস। আপনাদের তো দীর্ঘ, এই করিমগঞ্জের মানুষ ইতিহাস হয়ে থাকবে, করিমগঞ্জ এবং বরাকের মানুষ এভাবে বিজেপি গভর্নমেন্ট আসার পর যেভাবে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে সেভাবে কোনো দিন হয়নি। আজকে গ্রামাঞ্চলে হিন্দু এবং মুসলিম উভয় গ্রামাঞ্চলে যেভাবে পানির ব্যবস্থা হচ্ছে কোনোদিন তো আপনাদের কংগ্রেস গভর্নমেন্ট করতে পারেনি। ধন্যবাদ আপনাকে, আবার সময় দেওয়া হবে আপনাদেরকে। আমি কংগ্রেসের ভাইদেরকে বলছি, এই বিজেপির পক্ষ থেকে একটা জিনিস বলা হয়েছে উন্নয়ন হচ্ছে, বা AUDF এর পক্ষ থেকে বলা হয়েছে নাম পরিবর্তন করে উন্নয়ন। আসলে কোনো উন্নয়ন হয়নি, পুরানো যে প্রকল্প যেগুলো ছিল ওইগুলার নাম পরিবর্তন করে বিজেপি উন্নয়নের গান গাচ্ছে। সেটা সম্পর্কে আপনারা কি বলতে চান? উন্নয়নের নামে লুটে পুটে খাওয়া হচ্ছে। উন্নয়ন কোথায়? এই যে GSTর নামে, ট্যাক্সের নামে, এবং এমনকি বর্তমানে এমন অবস্থা হয়েছে যে একটা গাড়ি নিয়ে যদি সাধারণ মানুষ করিমগঞ্জে যায় তাহলে ওইখানে একটা মেশিন বসে থাকে, স্নেপ মেরে গড়ে মেসেজ চলে যায় 2000 টাকা। সেটার নাম কি উন্নয়ন? উন্নয়ন বলতে কিছুই নেই। বর্তমানে যে অবস্থা হয়েছে, মানুষের সিন্ডিকেট সুপারির গাছ থেকে পেড়ে গাছ তাকিয়া ফাড়িয়া নিয়ে বাজারও বিক্রি করা যায় না, সিন্ডিকেটরে টাকা দেওয়া লাগে। নিজের বাড়ির সামনে তাকি বালি উঠে বেচা যায় না, সিন্ডিকেটরে টাকা দেওয়া লাগে। কয়লার লাখ লাখ টাকা সিন্ডিকেট, এটার নাম কি উন্নয়ন? আর আমি আজকে একটা জিনিস বলি, আপনারা অন্যভাবে নেবেন না। আপনারা বলছেন যে এখানে AUDF এর প্রতিনিধি বসেছেন, এখানে বিজেপির প্রতিনিধি বসেছেন, এখানে 3 দলের প্রতিনিধি বসেছেন। আমি দেখতে পাচ্ছি এখানে 2 দলের প্রতিনিধি আছেন, একটা কংগ্রেস দলের আছেন আর সামনে সবাই বিজেপির আছেন। কারণ বিজেপির মামা হিমন্ত বিশ্ব শর্মা মামা যে স্ক্রিপ্টটা লিখে দেন, বদরুদ্দিন আজমল সাহেব বিভিন্ন সময় সেই স্ক্রিপ্টটা পড়েন। আপনারা অনেকেই দেখেছেন যে AUDF এবং বিজেপি আপন মোসাত্ত ভাই। ধন্যবাদ। আমি এই মুহূর্তে AUDF এর প্রতিক্রিয়া এই মুহূর্তে নেওয়ার চেষ্টা করব। কি বলবেন উনি যে এই মুহূর্তে বলেছেন যে স্ক্রিপ্টের কথা বলেছেন, কি বলবেন? দেখেন, কংগ্রেসের মুখে এই ধরনের কথা মানায় না। অল্প কিছুক্ষণ আগে আমার বন্ধু অ্যাডভোকেট কামরান পাশা চৌধুরী সাহেব বলে গিয়েছেন যে কংগ্রেস হলো বিজেপির টিম। কারণ কংগ্রেসের যা বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনিও তো কংগ্রেসের, জয়ন্ত মল্ল বড়ুয়া তিনিও কংগ্রেসের, পীযূষ হাজারিকা তিনিও কংগ্রেসের। বর্তমানে ওনারা কোথায়? ওনারা বিজেপিতে চলে গিয়েছেন। এর লাগি সেই জন্য কংগ্রেসের মুখে এই ধরনের কথা মানায় না। কংগ্রেস এটা ভ্রান্ত প্রচার করে আসছে, সেটা কোনো অবস্থায় আমরা মানি না, সেটা খণ্ডন করো। AUDF এর পক্ষ থেকে বলা হয়েছে কংগ্রেস বিজেপির টিম বলে, সেটা সম্পর্কে আপনি কি বলতে চান? এটা তো UDF বলবে, কারণ UDF বলার কথা। আমরা তো কংগ্রেসের হয়ে কাজ করি, জনগণ এটা বুঝতে পারছে যে UDF শুধু ভোট ভাগ করার জন্য এসছে, বিজেপিকে পাস দেওয়ার জন্য এখানে এসেছে। কারণ একটা কথা সবাই জানা রাখা দরকার, আপনারা হাইলাকান্দি অনেক সময় দেখেন, হাইলাকান্দিতে ইউটিউব অনেকে চালান, আমাদের সাবুল চৌধুরী সাহেবকে মঞ্চে যেতে দেওয়া হচ্ছে না। সাবুল চৌধুরী হোক, UDF-এর যারা বিধায়ক হাইলাকান্দিতে আছেন ওদেরকেও সভা সমিতি করতে দেওয়া হচ্ছে না। কারণ হাইলাকান্দির মানুষ বুঝে গিয়েছে যে একমাত্র বিকল্প কংগ্রেসই। বিজেপিকে যদি হারাতে হয় তাহলে একমাত্র হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবকেই ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এটাই হাইলাকান্দি এবং করিমগঞ্জ মানুষের মনের ধারণা। তো কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে হাইলাকান্দিতে AUDF এর অবস্থা এত ভালো নয়, আপনাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বা এরকম কোনো কিছু করা হচ্ছে, সেটা সম্পর্কে? আমি AUDF এর নয়, ইন্ডিয়া জুটের সমর্থিত কৃষক মুক্তি সংগ্রাম সমিতির। আমি একটি প্রশ্ন করব, যিনি দক্ষিণ করিমগঞ্জের AGP বিজেপির টিকা নিয়ে এসছেন আমার বন্ধু রিজু ভাইকে,
বলবো আসামের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন এইটা যে আমার মুসলমান সম্প্রদায়ের ভোট লাগে না। উনি কি উনার নামের সঙ্গে রিজু দাস রেখেছেন নাকি? রিজু দাস রেখে নাকি? যদি মুসলমান ভোট লাগে না, উনি কোন ধর্মের লোক প্রথমত? দ্বিতীয় প্রশ্ন, সিদ্দিক আহমেদের কথা বলেছিলেন। সিদ্দিক আহমেদ ন্যাশনাল হাইওয়ে লক্ষ লক্ষ টাকা ছিনতাই করেছে, আমি এর প্রতিবাদ করেছি, ঠিক আছে? তাহলে এই গভর্নমেন্ট সিদ্দিকের মধ্যে গ্রেফতার করে না কেন? আপনার গভর্নমেন্ট, আপনি বলছেন আপনার মামাসিত্ব ভাই বিজেপি, তাহলে এই ভারতীয় জনতা পার্টি কেন সিদ্দিক আহমেদকে গ্রেফতার করে না? এই গভর্নমেন্ট শুধু অর্থনীতির জন্য অর্থনীতিকে অপচয় করা যায়। আপনারা জানেন হিমন্ত বিশ্ব শর্মা কর্ণাটকে বুট বিক্রয়ের জন্য যান, আসামের চার্টার ফ্লাইট ব্যবহার করে সাধারণ মানুষের পয়সা খরচ করে। হিমন্ত বিশ্ব শর্মা নাগপুরে RSS মিটিংকে যান, আসামের সাধারণ মানুষের পয়সা খরচ করে। হিমন্ত বিশ্ব শর্মা বিয়া খেতে যান হেলিকপ্টার করে, আসামের সাধারণ মানুষের পয়সা খরচ করে। আমি প্রতিপক্ষের ভাইকে অনুরোধ করবো সেটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমার লাস্ট একটা প্রশ্ন আমার প্রতিপক্ষ ভাই দিয়ে গেছে, এই সরকার কি উন্নয়ন করেছে আমাকে বলুন? 720টি এলপি স্কুল বন্ধ করেছে, এমই স্কুল বন্ধ করেছে, এবং 120টি মডেল লাইসেন্স দিয়েছে এই গভর্নমেন্ট। 120টি মডেল লাইসেন্স দিয়েছে, সেটা হচ্ছে এই সরকারের উন্নয়ন। আমার যিনি দক্ষিণ করিমগঞ্জের এজিবির ঠিকা নিয়েছেন, তাকে আমি প্রশ্ন করবো, আপনি কি রিজু দত্ত না রিজু আহমেদ যে হিন্দু বলেছিলেন মাইনরিটি ভোট না লাগে? ধন্যবাদ। যেহেতু ডিরেক্টলি আপনাকে কোশ্চেন করা হয়েছে, তো প্রশ্ন হচ্ছে আপনাদের দলের যিনি বর্তমান আপনাদের দলের হয়ে প্রচার করছেন সিদ্দিক আহমেদ, যদি উনি দুর্নীতি করে থাকেন তাহলে আপনার সরকার কেন উনাকে অ্যারেস্ট করছে না? 1 2 নম্বর প্রশ্ন হলো, আসামের মুখ্যমন্ত্রী যে লাক্সারি লাইফ যেটা স্পেন্ড করছেন, লাক্সারি লাইফ মানে কোন এখানে বিয়ে শাদী বা এই ধরনের প্রোগ্রামে উনি যান হেলিকপ্টার চপার নিয়ে, যেটা হলো ট্যাক্স পেয়ারের টাকা, এই সাধারণ মানুষের টাকা, সেই টাকাগুলো অপচয় কেন করছেন সেটা সম্পর্কে আপনি কি বলতে চান? বন্ধুবর ফজলে আলম সিদ্দিকী বলেছেন, মানে একটি কথা, আমার নামের সঙ্গে রিজু দত্ত বা রিজু দাস কেন লাগানো হয় না? মুখ্যমন্ত্রী বলেছেন যে আসামের মুসলিমদের ভোট লাগে না। উনি মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ বক্তব্য শুনেন না। আমরা আসামে এবং পুরো ভারতবর্ষে হিন্দু মুসলিমের রাজনীতি করি না, আমরা সমন্বয়ের রাজনীতি করি। আর উনি মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ বক্তব্য শুনেননি, তার জন্য মানে অজ্ঞতাবশত সেই কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে মুসলিমদের ভোট আমি ততক্ষণ পর্যন্ত লাগবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের ভোট, মুসলিমদের উন্নয়ন করে, আমি বিজেপির হয়ে উন্নয়ন করে তারপর মুসলিমদের ভোট আমি নেব। উনি এখন মুসলিমদের হয়ে মুসলিমদের উন্নয়ন করেছেন, এখন ভোট চাচ্ছেন তিনি। করিমগঞ্জে এসে মুসলিমদের হয়ে মুসলিমদের ভোট চাচ্ছেন। মাইমাল ফেডারেশনের নামে মানুষ ডেভেলপমেন্টের কারণে, মাইমালের ডেভেলপমেন্টের কারণে মাইমাল মানুষ বিজেপির হচ্ছে। কেরান শেখ এরা তো মুসলিম মানুষ। উনি মুখ্যমন্ত্রীর আংশিক বক্তব্য শুনে বিভ্রান্তি ছড়ানোর একটা চেষ্টা করেছেন আমার বন্ধুবর ফজলে আলম সিদ্দিকী। আরো একটি প্রশ্ন কি ছিল আপনারা বলেন? আমি একটি করে সব খণ্ডন করার মতো আমার যোগ্যতাও রয়েছে এবং আমরা সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছি, আমাদের দুর্বলতা নেই। সিদ্দিক সাহেব, আমি আরেকটি কথা বলি, আমার প্রতিপক্ষ কংগ্রেস এবং ইউডিএফ এর ভাইদের কাছে এবং আমার মানে ফজলে আলম সিদ্দিকী ভাইয়ের কাছে, যে উনি তো সমর্থিত মিত্রজোটের মহাজোটের সমর্থন করেছিলেন গত ইলেকশনে, উনারা আজকে কেউ এখানে বক্তব্য রাখার মতো কথা নয়, কারণ উনারা 5 বছরের জন্য যাকে নির্বাচিত করেছিলেন উনি যখন বিজেপিকে ভালো বুঝে বিজেপিতে যোগদান করেছেন বা বিজেপির হয়ে প্রচার করছেন, আপনাদের আর অন্য দল করার প্রয়োজনীয়তা নাই, আপনারা সরাসরি বিজেপিতে করেন, কারণ আপনাদের লিডার বিজেপিতে কাজ করছেন। ধন্যবাদ। আমাদের এখানে মহিলারা রয়েছেন, এই মুহূর্তে বিজেপির সমর্থনে কিছু মহিলা রয়েছেন, আমি কি রয়েছে ওনার মন্তব্য এই মুহূর্তে জেনে নেব, কি বলবেন? আমি পূর্বাঞ্চল প্রতিদিনের হয়ে সবাইকে জানাচ্ছি যে বিজেপি আসার পর আমরা কিভাবে উন্নতি হয়েছে আমাদের। হ্যাঁ, উনি বিজেপি আমাদের হিন্দু মুসলিম ভেদাভেদে সবাইকে রেশন কার্ড দিয়েছেন, আমরা ফ্রিতে রেশন পাচ্ছি। আমরা এই রেশন কার্ডের দৌলতে আয়ুষ্মান কার্ড করেছি, 5 লক্ষ টাকা আমরা চিকিৎসা বাবদ পাচ্ছি। আমরা উজালা গ্যাস যোজনা করেছি, আমরা
ফ্রিতে অরুণোদয় করছি, আমরা আমাদের স্বামীদের হয়ে জীবন বীমা করতে পারছি, আর কি চাই আমাদের? হ্যাঁ, তো আমি আমাদের নিলামবাজার বুথের সভানেত্রী হয়ে বলছি, আমার বুথ সবচেয়ে মজবুত। আমি আমার বুথকে 100% ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছি। এটা আপনার ব্যক্তিগত মতামত, আপনি বলেছেন। যেহেতু এই যে উনি কথা বলেছেন যে উন্নয়ন সবার সাথে হয়েছে, সমহারে উন্নয়ন হয়েছে, এই যে সমহারে উন্নয়ন হয়েছে সেই বিষয়ে কি বলবে, এটা কি কোনো মত রয়েছে? আমার বিজেপি ভাইদের কাছে একটি প্রশ্ন। বিজেপি ভাইরা বলেছেন বিজেপি উন্নয়ন করেছে। যদি উন্নয়ন করে থাকেন, আগামীকালকে একটি সভায় ফাটারকা রাতাবাড়ির বিধায়ক বলেছেন, হুমকি দিচ্ছেন, যদি মুসলমান ভাইরা যদি ভোট না দেন তাহলে আগামী 4 তারিখ রেজাল্ট, 4 তারিখ রেজাল্টের পরে 7 তারিখ উনার মুসলমান ভাইদের করে জেসিবি লাগিয়ে দেবেন। তাহলে উন্নয়ন যদি করে থাকেন তাহলে হুমকি জেনে দিচ্ছেন বিজেপি ভাইদের কাছে আমার একটি প্রশ্ন। প্রতিক্রিয়া নেওয়ার থাকবে। এজিপি রয়েছেন। প্রথমে আমি ধন্যবাদ জানাই পূর্বাঞ্চল প্রতিদিনকে, যে আজকে এই দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজারে প্রত্যেকটা দলের প্রতিনিধি দেখে আমাদের মনের ভাবনা আপনারা দক্ষিণ করিমগঞ্জের বাসীর সামনে উত্থাপন করার সুযোগ দেওয়ার কারণে আপনাদেরকে ধন্যবাদ। দক্ষিণ করিমগঞ্জের জনগণ, আপনারা জানেন যে বিগত 70 বছর স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার এই করিমগঞ্জের 5টি আসন এক সময় দখল করেছিল, কিন্তু করিমগঞ্জের সংখ্যালঘু হিন্দু মুসলমান উভয়দের চিন্তা করে বর্তমানে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী রাতাবাড়িতে মেডিকেল কলেজ দিয়েছেন। সেটা ভারতীয় জনতা পার্টি ওগপ সরকারের আমলে হয়েছে। মুখ্যমন্ত্রী কি বলেছেন যে এই মেডিকেল কলেজে হিন্দুদের জন্য সংরক্ষণ থাকবে, মুসলমানের জন্য সংরক্ষণ থাকবে না? উনি যে সে কথা বলেন না। বন্ধুগণ, এই দেশ স্বাধীন হওয়ার পর বহুত এআইডিএফ কংগ্রেসের সাংসদরা নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আজকে যে কৃপানাথ মেলা দুর্লভছড়া থেকে গৌহাটি পর্যন্ত যে রেল সেবা চালু করেছিলেন, সেটাকে শুধুমাত্র হিন্দুদের জন্য করেছিলেন। উনি প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মানুষের জন্য করেছেন। আজকে এই দক্ষিণ করিমগঞ্জের বিশেষ করে সংখ্যালঘু যারা গরিব ছেলেমেয়েরা অনেক সময় কম্পিটিটিভ এক্সাম তিনসুকিয়া, ডিব্রুগড়, মরিগাঁও, নগাঁও, গুয়াহাটিতে পড়ে, তারা বাড়ার অভাবে তারা যেতে পারে না। আমাদের মাননীয় সাংসদ মহাশয় উনি রেল সেবা চালুর সঙ্গে সঙ্গে মানুষরা তাদের প্রতিভা দেখানোর মতো একটা মানসিকতা এসেছে। বলুন তো, এই আসামের সংখ্যালঘু মানুষরা দীর্ঘ 70 বছর যাবত এই কংগ্রেসকে ভোট দিয়েছিল। কংগ্রেসের দায়িত্ব ছিল সেই সংখ্যালঘু জনসাধারণের পাট্টা দেওয়ার। তারা 70 বছর শাসন করে কেন ওই জনগোষ্ঠীকে পাট্টা দেব না? তা থেকে বুঝে যাচ্ছে যে সংখ্যালঘু মানুষদেরকে কংগ্রেস ব্যবহার করছে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণটি যে কথা হচ্ছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, এজিপি বিজেপি একসাথে রয়েছেন, এআইইউডিএফ কংগ্রেসকে আক্রমণ করে কথা বলছেন।